এই গল্পটি কোনো বাস্তব ঘটনার উপর ভিত্তি করে নয়, তবে অনেক পুরনো বাড়ির দেওয়ালে চাপা কাঁপুনি লেগে থাকে। এই গল্প এক অভিশপ্ত পরিবার, এক পুরনো রহস্য, আর সেই ভয়ঙ্কর বাক্স ঘিরে যা খুললে ফিরে আসা অসম্ভব। আপনি যদি সাহসী হন তবে চলুন শুরু করি আজকের গল্প। আমার নাম ঋষি চট্টোপাধ্যায়, পেশায় ফটোগ্রাফার। শহরের ব্যস্ততা আর কৃত্রিম আলো ছায়ার মধ্যে কাটিয়ে আমার শরীর মন একেবারে ক্লান্ত। ঠিক তখনই সিদ্ধান্ত নিই কিছুদিনের জন্য শহর ছেড়ে পালিয়ে যাব কোথাও, যেখানে পরিচিত কেউ নেই, কোনো ফোন নেই, ইন্টারনেট নেই, কেবল প্রকৃতি আর আমি। এই খোঁজেই চলে যাই দার্জিলিংয়ের এক অজানা ছোট্ট গ্রামে, যেখানে আমার দাদুর একটি পুরনো বাড়ি এখনো পড়ে আছে। বাড়িটা প্রায় 200 বছরের পুরনো। অনেক আগে আমরা গিয়েছিলাম একবার। আমি তখন ক্লাস 3-তে পড়ি। পরে শুনেছিলাম দাদুর মৃত্যুর পর থেকে আর কেউ বাড়িটাতে থাকেনি। আশেপাশের মানুষজনও দূরে দূরে থাকে। সবাই নাকি বলে ওই বাড়িতে কিছু আছে। আমি হাসলাম, এসব গ্রাম্য কুসংস্কার। বরং এই বাড়িটাই আমার শান্তির ঠিকানা হতে পারে কিছুদিনের জন্য। বাড়িতে পৌঁছে প্রথমেই একটা ঘুলঘুলে গন্ধে নাক সিটকে উঠলাম। দরজা খুলতেই মনে হলো যেন কেউ দীর্ঘদিন পর মুক্তি পেয়েছে। একটা চাপা নিঃশ্বাস যেন ছুটে বেরিয়ে এলো। ঘরবাড়ি ধুলোয় ভর্তি, জানলার কাচগুলো ঝাপসা, মাকড়সার জাল ছেয়ে গেছে প্রত্যেক কোণায়। তবু এক অদ্ভুত টান ছিল এই বাড়িটার মধ্যে। প্রথম 3 দিন সব কিছুই স্বাভাবিক ছিল। ছবি তুলছিলাম, বাড়ি পরিষ্কার করছিলাম, সন্ধ্যাবেলা গ্রামের বাজারে যেতাম। কিন্তু 4র্থ দিন সন্ধ্যায় ঘটল প্রথম অদ্ভুত ঘটনা। বাড়ির নিচের তলায় একটা পুরনো কাঠের আলমারি খুঁজে পেলাম, ঠিক দাদুর ঘরের পাশে। খুলতেই চোখ পড়ল একটা কাঠের বাক্সে। বাক্সটা বেশ ভারী ছিল, আর গায়ে একটা লাল সুতো পেঁচানো। ওপরে খোদাই করা ছিল একটা চোখের মতো চিহ্ন, আর তার নিচে লেখা এটি খোলা নিষিদ্ধ। আমি একটু থমকালাম। কে জানে এটা কি? মনে হলো হয়তো কোনো রকম ধর্মীয় বা তান্ত্রিক বস্তু। কিন্তু কৌতূহল জিনিসটা যে কি ভয়ঙ্কর তা হয়তো আমি তখন বুঝিনি। আমি বাক্সটা খুলে ফেললাম। ভেতরে ছিল একটা পুরনো পুতুল, যার এক চোখ নেই। তার পাশে রাখা কিছু হাড়ের টুকরো, লাল সুতো পেঁচানো, আর একটা কাগজের ছেঁড়া টুকরো। সেটাই লেখা, তুমি আমাকে মুক্ত করেছ, তোমাকেও কিছু দিতে হবে, সময় শুরু। আমি লেখাটিতে তেমন গুরুত্ব দিলাম না, কিন্তু সে রাতেই শুরু হলো খেলা। ঘড়ির কাঁটা 3:03 থেমে গেল। বাতাসে কেমন একটা পোড়া চুলের গন্ধ ভেসে বেড়াচ্ছিল। ঘরের দরজাগুলো নিজের ইচ্ছা মতো খুলে বন্ধ হতে লাগলো। আর সবচেয়ে ভয়ের ব্যাপার, আয়নার সামনে দাঁড়িয়ে ক্ষণিকের জন্য দেখি আমার পেছনে যেন কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু আমি তো একা ছিলাম। পরদিন সকালে ঘুম ভাঙে দরজায় ঠকঠক শব্দে, যেন কেউ খুব জোরে একঘেয়ে ছন্দে ধাক্কা দিচ্ছে। হড়বড় করে উঠে দরজা খুললাম, কিন্তু সেখানে কেউ নেই। শুধু দরজার গায়ে আঁচড়ের দাগ, লম্বা লম্বা নখের মতো। বিছানায় ফিরে যাওয়ার আগেই চোখে পড়ে আয়নার সামনে কিছু একটা লেখা। কুয়াশার ভেতর দিয়ে হয়তো আঙুল দিয়ে আঁকা হয়েছিল। তাতে লেখা ছিল, রক্তের ঋণ এখনো শোধ হয়নি। গা শিউরে উঠল। আমি ঠিক করলাম ব্যাপারটা খোলসা না হওয়া পর্যন্ত এখান থেকে যাব না। দুপুরের দিকে গ্রামে গেলাম। এক বৃদ্ধ মুদিখানা দোকানে বসেছিলেন। কথা বলতে গিয়ে যখন বললাম চট্টোপাধ্যায়ের পুরনো বাড়িতে এসেছি কয়েক দিনের জন্য, তখন তার চোখ বদলে গেল।
তিনি এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন আমার দিকে। হঠাৎ বললেন, তুমি ঋষি, ওই পরিবারের লোক? তোমাকে বাড়ির ভেতরে কিছু খুলতে মানা করেছিল না কেউ? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আপনি আমার নাম জানলেন কি করে? জানার দরকার হয় না। যাদের রক্তে অভিশাপ গাঁথা থাকে তাদের নাম বাতাসেও ভেসে বেড়ায়। তিনি মুচকি হেসে বললেন, তোমার দাদুর সময়েই সব শুরু। ওই বাড়িতে এক চাকর ছিল, মোহন। গরিব কিন্তু বিশ্বস্ত। তোমাদের দাদু ওর ওপর অপবাদ দিয়ে এক রাতে মেরে ফেলে পুঁতে দিয়েছিলেন পেছনের জঙ্গলে। সেই রাত থেকে ওই বাড়িতে কেউ কাঁদে, আর যারা সেই বাক্স খোলে তাদের শ্বাস আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। আর যদি কেউ তার উত্তরসূরি হয়। তার গলা যেন থেমে গেল। ফিরে এসে আমি পেছনের জঙ্গলে খুঁজতে শুরু করলাম। গাছে গাছে পুরনো লাল সুতো বাঁধা, আর মাটির নিচে একটা জায়গা দেখে মনে হলো যেন এই জায়গাটা খোঁড়া হয়েছিল অনেক বছর আগে। আমি মাটি খুঁড়তে যেতেই কুকুরের মতো ডাক শোনা গেল পেছনে, কিন্তু সেটা কোনো পশুর শব্দ ছিল না, বরং মানুষের গলা যেন গর্জে উঠল। ভয়ে আমি আলোর গতি নিয়ে ফিরে এলাম বাড়িতে। রাতে আবার ঘড়ি থামল 3টে 3-এ। এবার কেবল আয়নায় নয়, খাটের পাশেও লেখা ছিল রক্ত দিয়ে। তুই কি জানিস তোর জন্ম কেন হয়েছিল? আমার বুক কেঁপে উঠল। আমি কে? এই অভিশাপ কেন শুধু আমার রক্তে জীবিত? রাতটা কোনোভাবে কাটালাম, কিন্তু ঘুম একবারও আসেনি। ভোরবেলা আলো ফুটতেই আমি সোজা চলে গেলাম দাদুর পুরনো ঘরে। আলমারির নিচের অংশটা বহুদিন ধরেই তালা দেওয়া ছিল। আমি লোহার রড দিয়ে ভেঙে ফেললাম। ভেতরটা ধুলো, পুরনো কাপড় আর পোকায় খাওয়া কাগজে ভরা। সবার নিচে একটা চামড়ায় বাঁধানো খাতা পেলাম। দেখেই বুঝলাম এটা দাদুর ডায়েরি। প্রথম পাতায় লেখা, শ্রীমন্ত চট্টোপাধ্যায়, 1956। এই ডায়েরি শুধু আমার নয়, আমাদের রক্তের ইতিহাস। আমি কাঁপতে কাঁপতে পাতা উল্টাতে লাগলাম। প্রথম কয়েকটা পাতায় দাদুর বাড়ির কাজ, গ্রামের কথা, পরিবারের চিত্র এঁকেছেন, কিন্তু তারপরেই বদলে গেল ভাষা। যেন একজন ভারসাম্য হারানো মানুষ লিখছে। এক জায়গায় লেখা, মোহন সব জেনে ফেলেছিল, ওকে বাঁচিয়ে রাখা যেত না। আমি যা করেছি সেটা অভিশাপ নয়, আত্মরক্ষা। আরও এক জায়গায় লেখা, ও যে বাক্সটা চুরি করেছিল সেটা আমার বাবার থেকেও পুরনো। সেই বাক্সটি বাবা পেয়েছিলেন শ্মশান থেকে। সেটা খুললেই ও আসে, সে যে কারো রক্ত চেনে, যে কখনো ভোলে না। আমি স্তব্ধ হয়ে গেলাম। তাহলে দাদু শুধু একজন নির্দোষ চাকরকে খুন করেননি, তিনি নিজেও হয়তো কোনো অশরীরী শক্তিকে ডেকে এনেছিলেন। ডায়েরির একটা পাতায় আঁকা ছিল একটা পবিত্র মণ্ডল, মাঝখানে সেই চিহ্ন। নিচে লেখা ছিল, যদি কেউ আবার বাক্সটা খোলে তবে তার প্রথম রাত্রি হবে নিঃশ্বাসবিহীন, দ্বিতীয় রাত্রি রক্তে লেখা হবে ইতিহাস, তৃতীয় রাত্রিতে সে নিজেকে ভুলবে, আর চতুর্থ রাত্রি চূড়ান্ত দখল। আমি হঠাৎই বুঝে গেলাম আমি তৃতীয় রাতের দিকে এগোচ্ছি। ঠিক তখনই ঘরের জানলা বন্ধ হয়ে গেল তীব্র শব্দে। বাতাস জমে উঠল। আমার চোখের সামনে হঠাৎই ভেসে উঠল এক পুরনো ছবি। দাদুর সঙ্গে দাঁড়িয়ে আছে একজন লোক, অন্ধকার মুখ, চোখ নেই, কিন্তু কেমন যেন পরিচিত মনে হলো। আমি আয়নার দিকে তাকাতেই চমকে উঠলাম। ছবির সে লোকটা আমার সামনে দাঁড়িয়ে আছে, আর আমার চোখ একটু একটু করে অন্ধকারে ঢেকে যাচ্ছে।
আমি ঘেমে থাকা অবস্থায় দাঁড়িয়েছিলাম আয়নার সামনে, যেখানে স্পষ্ট দেখছিলাম তার মুখ, ছবির সেই লোকটা, চোখহীন, ঠোঁটের কোণায় হালকা বিকৃত হাসি, যেন বহুদিন ধরে আমায় চেনে, যেন আমার অপেক্ষায় ছিল। তার গলা শোনা গেল, কিন্তু ঠোঁট নড়ল না। তুই দ্বিতীয় রাত্রিতে এসেছিস। স্মৃতি এখন আর তোর নিজের নয়। সেই মুহূর্তে আমার মাথায় ঝাঁকুনি দিয়ে ফিরল একাধিক চিত্র, যেন আমি আমার নয়, কয়েকজন মানুষের চোখ দিয়ে দেখছি অতীত। একটা পুরনো কুয়োর পাশে দাঁড়িয়ে কাঁদছে এক লোক, দাদুর গলা। তুই বিশ্বাসঘাতক, আমার রক্তে অভিশাপ ঢেলে দিলি তুই। তারপর গলা চেপে ধরা, ছটফটানো, নিস্তব্ধতা। হঠাৎ করেই নিজের শরীরটা যেন আর আমার নিয়ন্ত্রণে নেই। আয়নার প্রতিবিম্বও যেন আর আমার নিজের না। মুখে হাসি, কিন্তু মনে শীতল সন্ত্রাস। আমি ডায়েরিটা হাতে নিলাম। শেষ পাতায় লেখা, যদি অভিশাপ ভাঙতে না পারিস, তবে চতুর্থ রাত্রে একমাত্র উপায়, নিজেকে দূরে সরিয়ে ফেল। রক্তকে রক্তের থেকে দূরে রাখ, নয়তো দখল সম্পূর্ণ হবে। আমি জানতাম আর সময় নেই, কিছু একটা করতে হবে। বাড়ির এক পাশে ছিল একটা ছোট্ট পাথরের ঘর, পুরনো ঠাকুর ঘর, যেখানে একটা লাল সুতোয় বেড়া দেওয়া জায়গা ছিল। মনে পড়ল, গ্রামের বৃদ্ধ বলেছিলেন, চা ছুতে মানা, তা আটকাতেই ওই সীমানা ছিল। আমি সেই ঘরে গিয়ে বাক্সটা নিয়ে ঢুকে পড়লাম। দরজা বন্ধ করে চারপাশে প্রদীপ জ্বালালাম। তারপর মাঝখানে বসে একটা শেষ চেষ্টা করলাম। ডায়েরিতে পুরনো তান্ত্রিক মন্ত্রের মতো কিছু অংশ ছিল, সেটা পড়তে লাগলাম। তারপর বাক্সটা আবার বন্ধ করে পুতুলটাকে আগুনে ফেলার চেষ্টা করলাম। হঠাৎ একটা চিৎকার কানে এলো, তুই দেরি করেছিস ঋষি, এবার তুই শুধু বাহক। আগুন নিভে গেল নিজের থেকেই। দরজা তুলতে লাগলো, বাতাসে আবার সেই পোড়া চুলের গন্ধ। ভয়ে আমি জ্ঞান হারালাম। চোখ খুলতেই নিজেকে দেখলাম হাসপাতালে। পাশে দাঁড়িয়ে আছে পুলিশ। তারা বলল, আপনি বাড়ির ভেতরে অজ্ঞান হয়ে পড়েছিলেন। গ্রামের লোকজন জানায় যে রাতভর থেকে আওয়াজ আসছিল, দরজা কেউ খুলতে পারছিল না, তাই পুলিশ ডাকতে হলো। আমি কিছুই বলতে পারলাম না। হাসপাতালের পাশে চুপচাপ বসে থাকলাম। রাতে আবার ডায়েরিটার কথা মনে পড়ল। হাসপাতালের টেবিলের ওপর রাখা ছিল সেটি, কিন্তু শেষ পাতা খালি। তাতে কিছু লেখা নেই, কিন্তু মাঝে মাঝে মনে হয় আমি এখনো যা ভাবছি তাও আমার নিজের না। আয়নায় মাঝরাতে এখনো দেখি সেই মুখটা। তবে আমি বেঁচে আছি, কিন্তু মুক্তি পাইনি, কারণ আমি জানি আগামী প্রজন্মের একজন আবার ওই বাক্সটা খুলবেই। গল্পটা এখানেই শেষ নয়, কারণ অভিশাপ কখনো শেষ হয় না, শুধু বাহক বদলায়। আপনি যদি ভৌতিক যাত্রায় সাথী হতে চান, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, কারণ অন্ধকারের সব গল্প এখনো বলা হয়নি।